স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনীতির পথ চলায় আজকের শত্রু কাল বন্ধু হয়ে যেতে পারে। আওয়ামী লীগ জাসদের মেলবন্ধনে তা দারুণভাবে প্রমাণিত। প্রতিপক্ষ জোটের মুখরতার পাশাপাশি নিজেরাও পুরনো সেই দিনের কথা প্রায় স্মরণ করছেন তারা। এইসব নিয়ে আজকের আলোচনা প্রসঙ্গ জাসদ। কথা বলতে স্টুডিওতে আছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যকরী সভাপতি মনিরুদ্দিন খান বাদল এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান। স্বাগত আপনাদের। জনাব শাহজাহান খান, আপনার যে দল আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ সদস্য জাসদ নিয়ে নানা ধরনের কথা বলছেন। এখন সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে যদি উদ্ধৃত করি যে এই গণবাহিনী জাসদ বঙ্গবন্ধুর বিরোধিতা করে বিভিন্ন জায়গায় ডাকাতি করে মানুষ হত্যা করে এমপি মেরে পরিবেশ সৃষ্টি না করতো, তবে স্বাধীনতা বিরোধীরা কখনো বঙ্গবন্ধুর উপর আঘাত হানতে পারতো না। আপনি এই বক্তব্যটি প্রসঙ্গে আপনার মূল্যায়ন কি? আর যদি এই বক্তব্যটি ঠিক হয় তাহলে আপনাদের জোটে জাসদকে আপনার কাছে কেমন লাগে? আপনার মূল্যায়নটা কি? আসলে এই যারা মন্তব্য করেছেন তাদের সাথে আপনি আলোচনা করলে আরো ভালো হতো। কি অবস্থার প্রেক্ষিতে এটা করেছে, কি প্রেক্ষাপটে করেছেন, এটা ওনারা ভালো বলতে পারতেন। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হলো যে জাসদ মুক্তিযুদ্ধের একটি রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে নানা কারণে অবস্থার প্রেক্ষিতে হয়তো জাসদ সংগঠন সৃষ্টি হয়েছিল এবং আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই জাসদ গঠনের পেছনেও যারা আওয়ামী লীগ বিরোধী ছিল তাদেরও একটা মদত ছিল, যে কারণে তখন একটা এই সংগঠনের একটা ব্যক্তিও অনেক ক্ষেত্রে ঘটেছিল। তো এই অবস্থায় আমি যেটা মনে করি সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এদেরকে এটা মনে করতেন এইভাবে, তাহলে নিশ্চয়ই এই জোটের সঙ্গে উনি জোটবদ্ধ হতেন না, মহাজোটে নিতেন না এবং সরকারের এই সংগঠনের সভাপতি জাসদের সভাপতি হাজর আলী গিনুকে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিতেন না। এখন ওনারা কি অবস্থার প্রেক্ষিতে বলেছেন সেটা ওনারা বলতে পারবেন। 1971 থেকে 75 সাল পর্যন্ত বা তারও একটু পরে যদি আপনাকে বলি যে আপনি যে প্রেক্ষাপটের কথা বলছিলেন তখন যে জাসদ ছিল সেই জাসদের রাজনীতির সাথে আপনিও ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। আপনাদের সেই সময়কার রাজনৈতিক অবস্থান আপনার কাছে ভুল মনে হয় কিনা? আমি তো মনে করি যে তখন তারুণ্যের উচ্ছ্বাস, যৌবনের উন্মাদনা ইত্যাদি অনেক কিছু ছিল, রক্তের উন্মাদনাও ছিল এবং রাজনৈতিক বিশ্লেষণের দিক থেকে তখন কিন্তু একই প্রেক্ষাপট ছিল না। সেদিনের প্রেক্ষাপট আজকের প্রেক্ষাপট কিন্তু এক না এবং তখনের রাজনৈতিক অবস্থা যদি বিশ্লেষণ করেন আর এখনকার অবস্থা বিশ্লেষণ করেন তাহলে এক মনে হবে না। আমি এই জন্যই বললাম যে যারা এই মন্তব্যটা করেছেন তারাই এটা বলতে পারবেন। এবং তখন আমি আমার এলাকায় যে পরিস্থিতি ছিল সেটা হলো যে একসময় ওই সময় সরবরাহ পার্টির তখন কিন্তু দারুণ প্রতাপ ছিল এবং বহু জাসদ কর্মী, প্রায় 62 জন জাসদ কর্মী ওরা হত্যা করেছিল। তারপরে সব মিলিয়ে সাধারণ মানুষ যারা একটু বিত্তশালী, এদের মিলিয়ে গ্রামের বিত্তশালী, এদের মিলিয়ে প্রায় 3 শতাধিক মানুষ তারা হত্যা করেছিল। তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কিন্তু আমরা ওইখানে ব্যস্ত ছিলাম। এই ক্ষেত্রে তখন আমাদের কাছে এই অন্য কিছু বিষয়টা আমাদের কাছে প্রাধান্য পায়, সেই জন্য আমার প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্নতর। রাইট। মনিরুদ্দিন খান বাদল যিনি জাসদের কার্যকরী সভাপতি, তাকে আমি যদি বলি যে গত বছর সংসদে একটি দারুণ মতপার্থক্য সৃষ্টি হয়েছিল। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ বলছিলেন মুক্তিযুদ্ধের পরে দেশে যা ঘটেছে তার জন্য জাসদ দায়ী। মনিরুদ্দিন খান বাদল সংসদে বললেন পিতার সমালোচনা যদি ভুল হয় সেই ভুলের কাফারা এখনো দিচ্ছি। তিনি আরো বললেন, জনাব মনিরুদ্দিন খান বাদল আপনাকে উদ্ধৃত করছি, আমাদের 20,000 নেতাকর্মী তখন নিহত হয়েছে। আপনি কথা বলেছেন পিতার সমালোচনা যদি ভুল হয় তাহলে সেই ভুলের কাফারা আমি এখনো দিচ্ছি। আমি তিনটে শব্দের প্রতি আপনার আলাদা করে দৃষ্টি আকর্ষণ করছি। যদি ভুল হয় মানে কি আপনার সন্দেহ আছে ভুল কি ভুল না, আর 2 হচ্ছে ভুলের কাফারাটা বলতে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন? দেখুন, আমি আরো কথা বলেছি, যা বলেছি সংসদে বলেছি, ওপেনলি বলেছি, খোলামেলা রেকর্ড আছে। আমি এই কথাটাও বলেছি 72 থেকে 75 পর্যন্ত জাসদ যা করেছে তার অবস্থান সঠিক ছিল, তা সঠিক কিনা, তার সবকিছু সঠিক সেটা জাসদ কখনো বলেনি। এ নিয়ে জাসদের মধ্যেও নানা বিতর্ক আছে। বাট অন্যরা যা করেছেন তাও সঠিক কিনা সেই বিষয়টি আমি বলেছি উই লিভ ইট টু হিস্ট্রি। ইতিহাস সিদ্ধান্ত দেবে সঠিক বেঠিকতার প্রশ্নে। সুতরাং
এই কথাটা শুধু কাপ্পারা না, আর কাপ্পারার প্রশ্নটি তো আছেই। কাপ্পারার আপনি যেটা জিজ্ঞেস করেছেন সেটা আমি খুব খোলামেলা বলি। আমি বলেছি 40 বছর পরে আমি টুঙ্গিপাড়া গিয়েছিলাম এদিন। আই ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য গ্রেভ। আমি বলেছি খোলামেলা, প্রচন্ড ব্যথা লেগেছে বুকে, চোখে পানিও এসছে। বিধাতার কাছে বলেছি, পুত্রের প্রার্থনা তুমি বাবার জন্য অ্যাকসেপ্ট করো, পুত্র হিসাবে পিতার জন্য প্রার্থনা করছি। সো ওনারা যারা আজকে ই নিয়ে বিনিয়ে বহু কথা বলছেন, ওনারা আমাদের অতীত কিন্তু ভুলে যান। ওনারা মনে করেন আমরা 72-এ কৈলাস থেকে নেমেছি। আমরা যে 71-এ ছিলাম, আমরা যে 70-এ ছিলাম, আমরা যে 68-তে ছিলাম, 66-তে ছিলাম, 66-তে ছিলাম, বা আমাদের যারা সিনিয়র তারা যে 62-তে ছিলেন, এই কথাগুলো ওনারা ভুলে যান। ওনারা মনে করেন যে আমরা হঠাৎ করে বোধহয় কোথার থেকে এসেছি। নো, আমরা হঠাৎ করে কোনো ভুঁইফোর নই। আর যেটা নিয়ে বিতর্ক মনে করছেন, আমি এটা মোটেও বিতর্ক মনে করি না। কেন মনে করি না সেটা বলি। আমার এক লাইনে কমেন্ট করি, ইউ ওয়ান্ট টু ওপেন দ্য প্যান্ডোরাস বক্স, ইফ ইউ হ্যাভ গট গাটস এনাফ ওপেন ইট। করেন একটি ইয়ে করেন, বিচার বিভাগীয় তদন্ত করেন। বিচার বিভাগীয় তদন্ত করেন, 72 থেকে 75-এর সমস্ত ঘটনার আনুপর্বিক বিবেচনা করেন, এবং সেই আপনি প্যান্ডোরা বক্স খোলার জন্য কার প্রতি আহ্বান জানাচ্ছেন? সরকার? আমি বলছি যে যারা এটা নিয়ে কথা বলছেন, যারা হঠাৎ করে আপনি কথা বলছেন, হঠাৎ করে মন্তব্য করছেন, হঠাৎ করে মন্তব্যে আসলেন, একদিন দেখা গেল জাসদ, আরেকদিন দেখা গেল ন্যাপও যুক্ত আছে, আপনি বলেন আপনার সাথে বিরোধী দলও সুর মিলিয়ে কথা বলছে, আমি ওই বিতর্কে যাব না। আপনি সরকার যেভাবে তদন্ত করতে চান সেভাবে তদন্ত করুন, জনগণের সামনে উন্মোচিত করুন। 72 থেকে 75-এর প্রত্যেকটা ঘটনা বলি, প্রত্যেক বাক, প্রত্যেক ইতিহাস। আপনি এই আহ্বান জানাচ্ছেন, এই প্রসঙ্গে খোলামেলা আপনি খোলামেলা আহ্বান জানাচ্ছেন। এই প্রসঙ্গে আমি জনাব শাহজাহান খানের মন্তব্য শুনবো। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনাকে জানতে চাইবো যে 75 পরবর্তী সময় জাসদ ও তার ছাত্রলীগের নেতাকর্মীদের কেউ কারাবন্দী, কেউ দেশে পলাতক, কেউ বিদেশে আত্মনির্বাসনে, কেউ বা জিয়াউর রহমানের যা রাজনীতির অনুসারী হলেন। আপনি শেষ পথটা বেছে নিয়েছিলেন, আপনি জাসদ করতেন, জাসদ থেকে আপনি জিয়াউর রহমানের অনুসারী হলেন, সেটা পরে ঘটলো। এর কারণ কি বলে আপনি মনে করছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান? আপনাকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগতম সম্মানিত দর্শক। আমি প্রথমেই মনে করি, আমার এটা ব্যক্তিগত মতামত, যে একটি গণতান্ত্রিক সমাজে বা রাষ্ট্রে যেমনি দরকার একটি দায়িত্বশীল সরকার, ঠিক তেমনি দরকার একটি দায়িত্বশীল বিরোধী দলের এবং একটি কার্যকর সংসদের। আর স্বাধীনতা উত্তর একটি শিশু রাষ্ট্রে এটা প্রয়োজনীয়তা আরো অনেক অনেক বেশি থাকে। আর সেই স্বাধীনতা উত্তর যখন একটি দায়িত্বশীল বিরোধী দলের, আমি শুধু জাসদ সম্পর্কেই কথা বলতে চাই কারণ আজকে অন্য প্রেক্ষাপটের যাওয়ার সময় নেই, যখন একটি দায়িত্বশীল বিরোধী দলের প্রচন্ড রকমের প্রয়োজন ছিল এবং যে প্রয়োজনীয়তাটা আমরা সকলে অনুভব করছিলাম। আপনি বলছেন যে একসময় জাসদের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদের মূল দল ছিল জাসদ। আমাদেরও প্রত্যাশা ছিল যে স্বাধীনতা প্রাপ্ত নতুন এই দেশে একটি দায়িত্বশীল বিরোধী দল দেশ গঠনে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কিন্তু 72 থেকে 75 পর্যন্ত জাসদের যে ধারাবাহিক কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো যদি আপনি একে একে পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে কর্মসূচিগুলোর মধ্যে কিন্তু দায়িত্বশীলতার পরিচয় কম পাওয়া যায়। আমরা যখন দেখি সমর সেনের হাইজ্যাকের পরিকল্পনা, আমরা যখন দেখি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের যে অভিযানটা ছিল, এভাবে আমরা যখন একটার পর একটা কর্মসূচি যখন দেখেছি 72 থেকে 75 পর্যন্ত ধারাবাহিক, সেখানে দায়িত্বশীল নতুন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিরোধী দলের যে দায়িত্বটা থাকা উচিত, সে দায়িত্বটা আমি জাসদের মধ্যে খুঁজে পাইনি। দলের সহযোগী সংগঠনে আপনি নিজে অংশগ্রহণ করলেন কেন? আমি ওখানে আসছি। আপনার মনে থাকবার কথা, ইদানিং কালে একটি বই বেরিয়েছে, জাসদেরই এক সময়কাল একজন সমর্থক বা সদস্য বলতে পারেন মহিউদ্দিন আহমেদ, তিনিও লিখেছেন অস্থির রাজনীতির কথা, জাসদের উত্থান পতন এবং অস্থির সময়ের রাজনীতি। অর্থাৎ স্বাধীনতা পরবর্তীতে যখন দেশ বিনির্মাণের কথা, সে মুহূর্তে জাসদই ছিল
বিরোধী রাজনৈতিক দলের বা রাজপথের বা যে জায়গার কথাই বলেন সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সেখান থেকে সেই দায়িত্বশীলতাটা আসেনি বলেই ওই সময়কার রাজনীতিটা অস্থিতিশীল হয়ে পড়েছিল। Right. এবং ওই অস্থিতিশীলতা এবং ওই রাজনীতিটা কোনোভাবে গ্রহণ করতে পারিনি বলেই আমি কিন্তু অনেক আগেই ছাত্রলীগ থেকে আমি নিজেকে সরিয়ে অ্যাডভোকেট নিয়েছি। আহমেদ আজম খান, আপনি যে সময়টার কথা বললেন, জনাব মঈনুদ্দিন খান বাদল যিনি জাসদের কার্যকরী সভাপতি, তিনি কিন্তু খোলাখুলি বললেন যে ঠিক আছে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে, এমনকি তদন্ত করা যেতে পারে, এমনকি এই বিষয়টির একটি পোস্টমর্টমও করা যেতে পারে। আপনিও কি সেটি চাচ্ছেন যে এইটি নিয়ে আলোচনা হোক? আপনি বলছিলেন যে জাসদ অনেক দায়িত্বশীল বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারেনি। দেখুন, ওই সময়ে আমরা যারা রাজনীতি করতাম তাদের কাছে কিন্তু বিচার বিভাগীয় তদন্ত বলেন আর পোস্টমর্টেম বলেন, যাই বলেন না কেন, ওই সময়ে যারা আমরা রাজনীতি করতাম, জাসদ বা বাংলাদেশের রাজনীতি করতেন, তারা যে কারুর কাছে যদি আপনি প্রশ্ন করেন ওই সময়কার অস্থিরতার কথাটা কিন্তু সকলেই বলবেন। আপনি কি সেরকম কোনো তদন্ত চান কিনা? না, আমি মনে করি এই তদন্ত জনগণের কাছে, এই তদন্তের জন্য কোনো কমিটি গঠনের প্রয়োজন আছে বলে জনগণ তদন্ত করে বা খুঁজে জনগণের কাছে এর মূল্যায়ন আছে। এখন যদি এটার জন্য একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু এই মুহূর্তে ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি। জনাব শাহজাহান খান, আপনি মনে করেন কিনা যেটি বাদল ভাই আহ্বান জানাচ্ছিলেন যে যদি আপনি মনে করেন যে এই বিষয়টি আসলে ফয়সালা হওয়া দরকার, তাহলে এটা নিয়ে আসলে খোলামেলা চর্চা বা চর্চা হওয়া প্রয়োজন? আমি এটা বলার আগে একটা বিষয় একটু খোলামেলা বলা ভালো। সবকিছুই মানুষের একটা বয়সের সাথে সাথে তার উপলব্ধি বোধ কিন্তু এক এক ধরনের হয়। আমি আগেই বলেছি 1971 সালে মুক্তিযুদ্ধে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম তারা কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেই কিন্তু আমরা সেদিন এটা করেছিলাম। পরবর্তীতে যে আমাদের এই যে তরুণ সমাজের কিন্তু একটা ইয়ে থাকে, এক ধরনের প্রবণতা থাকে যে তারা ধরেন যেটাকে বলে কি অ্যাডভেঞ্চারিজম, রোমাঞ্চপ্রিয়তা। হ্যাঁ, তো এই যে একটা মানে কি বাংলায় কি বলে এটারে, আমরা বলি যে রোমান্টিকতা আর কি, রোমান্টিকতা একটা থাকে। জাসদের রাজনীতিতে যে বিষয়টা তখন তৎকালীন যারা নেতৃত্ব দিয়েছিলেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে তৎকালীন নেতৃত্বের মধ্যে কি কাজ করেছিল আমি জানি না, তবে আদর্শের দিক থেকে তারা কিন্তু বঙ্গবন্ধুকেই কিন্তু তারা অনুসরণ করার কথা প্রথম দিকে আমাদেরকে বলেছে, রাইট। এবং পরবর্তীতে যেমন ছাত্রলীগ যখন বিভক্ত হয়ে দুই জায়গায় ইয়ে করে, তখন কিন্তু পল্টনে যারা জাসদ গঠন করেছিল তারাও কিন্তু বলেছিল বঙ্গবন্ধু এখানে আসবে। স্বাভাবিকভাবেই কিন্তু আমরা যারা মনে করলাম যে বঙ্গবন্ধু এখানে আসবে, তখন তো একটা মত পার্থক্য ছিল। এই সমস্ত কারণে তখন কিন্তু অনেকেই, আমি একটু শেষ করি, আমরা একটা বিরতি নিতে হবে শাহজাহান ভাই। বিরতির পরে নিশ্চয়ই আপনি বলবেন যেটাকে আপনি তারুণের উচ্ছ্বাস বলছেন রোমাঞ্চপ্রিয়তা, আপনি যদি একটু ফিরে তাকান তার জন্য জাতিকে কি মূল্য দিতে হয়েছে, আমি সে জায়গায় আসবো। জি, আপনি যদি এইটাও একটু পরিষ্কার করে বলেন। আমি আবার মঈনুদ্দিন খান বাদলকে উদ্ধৃত করতে চাই, 20,000 নেতাকর্মী নিহত হলেন, পরবর্তীতে এখন পর্যন্ত বা বহু সময় বহু কথাবার্তাও সেই আভাস দেওয়া হয়েছে আসলে জাসদই যে প্রেক্ষাপটটা তৈরি করেছিল তার সেই প্রেক্ষাপটের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। এই মূল্য দেওয়ার ক্ষেত্রে যে কথাগুলি বলছেন তা কতটা লাগসই, আমরা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে আবার শুনবো। ফিরে এলাম আজকে বাংলাদেশে। বিরতির আগে আপনি বলছিলেন শাহজাহান ভাই। আমি যেটা বলছিলাম যে আসলে তৎকালীন যে আমাদের যে বয়স, যে তারুণ্যের কথাটা বললাম, আমার বয়স তখন কত, 20 বছর বয়সে, 21 বছর বয়সে আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম। তাহলে তার তৎকালীন যে উপলব্ধি, সেই উপলব্ধি কিন্তু আমি 1991 সালে এই জাসদ থেকে আওয়ামী লীগে আসলাম 20 বছর পরে। এই যে উপলব্ধিটার মাঝখানে হলো, এইটা কি হলো? সেই উপলব্ধিটা হলো যে আমরা যে এতদিন যা করলাম, এই করার ফলে স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তু মদত পেয়েছে। আর জাসদ বঙ্গবন্ধুকে হত্যা করতে চেয়েছে এটা আমি কোথাও দেখিও নাই, শুনিও নাই। বঙ্গবন্ধুকে হত্যা করার উদ্দেশ্য জাসদের ছিল না। আমি যেটা জানতাম, যেটা বুঝতাম, সেটা হলো যে একটি গণতান্ত্রিক দল হিসাবে এটা প্রতিষ্ঠিত হবে। এবং পরবর্তীতে যে কথাগুলো বলেন, সমস্যার ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনা, ওই যে এটাও আমি মনে করি সেটাও সেই রোমান্টিসিজম। তো এই বিষয়গুলো ছিল। আর 20,000 কর্মী
হত্যা, এবং এই জাসদের কর্মী তো এরশাদ সাহেবের সময় নিহত হয়েছে, জিয়াউর রহমান সাহেব বহু কর্মীদেরকে হত্যা করছে। এবং জাসদের পরবর্তী নেতৃত্ব যাদের মধ্যে এই উপলব্ধিটা এসেছে যে না, বঙ্গবন্ধু ছাড়া, বঙ্গবন্ধুর আদর্শ ছাড়া, বা একটি রাজনৈতিক মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলটি হলো আওয়ামী লীগ, তাকে সুপ্রতিষ্ঠিত করা ছাড়া মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যা ফুলে ফেপে এতদিন উঠেছে, একটি ফুটবলের ব্লাডার লিক হয়ে গেলে যেমন তা বাতাস বেরিয়ে যাবে, চুপসে যাবে, মেরামত করলে আবার সেটা ফুলে উঠবে। জিয়াউর রহমান সাহেব সেই জামাত ইসলামের সেই লিকটাকে মেরামত করে দিয়ে উনি পাম দিয়েছেন, আর এখন পরবর্তীতে খালেদা জিয়াও পাম দিতে দিতে সেটা কিন্তু বেশ ফুলে ফেপে তুলেছে। ফলে হয়েছে কি, যে এখন বিএনপির চাইতে শক্তিশালী দল মনে হয়েছে যে জামাত ইসলাম, যে কারণে এত ঘটনা ঘটলো, এই যে লাগাতার হত্যার অবরোধ, এই যে মানুষ হত্যা, 92 জন ড্রাইভার, 17 জন এই যে ঘটনাগুলো ঘটলো, এত শত শত মানুষ হত্যা করলো, এই উপলব্ধি কিন্তু তাদেরও এখন আসে নাই। তবে এই উপলব্ধি আমাদের মতো, এই উপলব্ধি বিএনপির একসময় আসবে, যখন হয়তো সময় থাকবে না। আমি যেটা মনে করি সেটা হলো যে আজকে আমাদের সেই উপলব্ধিবোধ জাগ্রত হয়েছে সকলের, যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু, তিনি জাতির পিতা, এবং এই বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হলে এই রাষ্ট্র যেমন নিম্ন আয়ের বাংলাদেশ থেকে মধ্যম আয়ের বাংলাদেশ হয়েছে, এবং বাংলাদেশ এখন কিন্তু সারা দুনিয়ায় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। আপনার বক্তব্য পরিষ্কার জনাব শাহজাহান খান। আমি আপনার বক্তব্য থেকেও আবার একটু বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে আবার একটু উদ্ধৃত করি বাদল ভাই, যে বঙ্গবন্ধু হত্যা জাসদ নেতাদের বিচার চাইতে পারে আওয়ামী লীগ, এরকম একটি কথা তিনি বলছেন। তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু সমর্থন করি সম্বোধন করেই বলছেন যে জাসদ নেতাদের বিচার চাইতে পারে বঙ্গবন্ধু হত্যায়, কারণ হচ্ছে সেই সময় প্রেক্ষাপটটি তৈরি করেছিল আসলে জাসদ। দেখুন, আমাকে ইন ওয়ান গো কয়েকটা কথা বলি। নজরুল ইসলাম সাহেব যেগুলো বলেছেন আজ একই শুনি মন্থরার মুখে, উনি তো দাবি করতেই পারেন। ওনারা যার রাজনীতিতে বিশ্বাস করেন, জিয়াউর রহমান সাহেব উনি খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বঙ্গবন্ধু হত্যায় যুক্ত হয়েছিলেন। অ্যাটলিস্ট বাংলাদেশ কোর্টের রায় তাই। আমি কয়েকটা কথা বলি। 30 বছর যাওয়ার পরে তো এখন আমেরিকান আর্কাইভস থেকে সমস্ত সিক্রেট ডকুমেন্টস বেরোচ্ছে, যেখানে আমেরিকান আর্কাইভসের কথা হচ্ছে বঙ্গবন্ধুর সমাজতন্ত্রের প্রতি অবস্থান, ধর্মনিরপেক্ষতার প্রতি অবস্থান, সেই কারণে কিসিঞ্জার নিক্সন চক্র কি করতে চাচ্ছে সেগুলো এখন ইট ইজ ওপেন সিক্রেট। দয়া করে ওগুলো কেউ পড়লেই হয়। এক। দুই হলো, বাংলাদেশের কোর্ট কিন্তু বঙ্গবন্ধুর হত্যার উপর দীর্ঘ আলোচনা করেছে। তো সেই আলোচনায় কোথাও কোনো কোণায় বা কোনো পৃষ্ঠায়, কোনো পাতায়, কোনো লাইনে জাসদের কোনো উল্লেখ নাই। তারপরে আপনি উল্লেখ করছেন। সেখানে আমি বলবো, আমি কেন বলেছি ইতিহাসের কাছে ছাড়তে, দ্য ইলেকশন অফ 1973, সেই ইলেকশনটি কিভাবে হয়েছে, whether that election was a turning point, যেটা শাহজাহান সাহেব চমৎকারভাবে বলেছেন যে উনি জানতেন যে এটা একটা ডেমোক্রেটিক পার্টি হবে। সুতরাং হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স অফ 73, ইলেকশন অফ 73, তাহলে সেটা আলোচিত হোক। তারপর যে প্রশ্নটি আছে, আমি বলেছি 72 থেকে 75 পর্যন্ত আপনি নির্মোহভাবে আলোচনা করেন, নির্মোহভাবে আলোচনা করে আপনি সিদ্ধান্তে পৌঁছেন। আমি একটা কথা বলে শেষ করি, সেটা হলো লিটল বিট থিওরিটিক্যাল মনে হবে, সেটা হলো ইন এনি কান্ট্রি, ইন এনি ডেমোক্রেটিক মুভমেন্ট, সেখানে দুটা ট্রেন্ড আপনি দেখবেন। আপনি সেখানে কম্প্রোমাইজিং বুর্জুয়া ট্রেন্ড দেখবেন, আনকম্প্রোমাইজিং বুর্জুয়া ট্রেন্ড দেখবেন। সেটাকে রোমান্টিক বলেন, রেডিক্যাল বলেন, হোয়াট এভার ইট ইজ। তার কারণ এই ট্রেন্ড তো আপনার বাংলাদেশের না। আপনার গান্ধী ইন্ডিয়ান মুভমেন্টে যে ট্রেন্ড রিপ্রেজেন্ট করছে, সেই একই বুর্জুয়া মুভমেন্টের নেতাজি সুভাষ তার রিপ্রেজেন্ট করছে না। গান্ধী আপনার পেসিভ ওয়েতে যখন ব্রিটিশদের সাথে কথা বলছে, আরেকজন বলছে যে গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। দিস আর নট দ্য সেম থিং।
এই একইভাবে যখন আপনি পূর্ব পাকিস্তানে আসবেন, সরোয়ার্দী আর ভাসানী একভাবে কথা বলেছে। সরোয়ার্দী যখন প্যারিটির কথা বলছেন, ভাসানী বলতেছে কাকমারি সম্মেলনে পাকিস্তান আসসালামু আলাইকুম। সো এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডেরই ম্যানিফেস্টেশন হলো যে 1962-তে যে নিউক্লিয়াস হয়েছে, যে নিউক্লিয়াসের কথা বঙ্গবন্ধু জানতেন, তারই নির্দেশে কিংবা তারই অনুপ্রেরণায় নিউক্লিয়াস চলেছে। এবং আজকে এই আলোচনা করতে গিয়ে অনেকে ভুলে যাচ্ছেন যে এই আন্দোলন চলতে চলতে আমরাই জয় বাংলা স্লোগান, আমরাই বিভিন্ন স্লোগান এনেছি। এবং এখানে একটা কথা বলি, কেন মধুর ক্যান্টিনে আমরা মারামারি করি নাই? আমরা যখন বলেছি যে এটার নাম কি সৈনিক জনতা এক হও, আমরা যখন বলেছি যে এটার নাম কি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, আমাদের ছাত্রলীগের আরেক অংশ বলছে অস্ত্রের কথা বলে যারা মুজিবের শত্রু তারা, অস্ত্রের কথা বলে যারা বাংলাদেশের শত্রু তারা। আমরা যখন এইসব কথা বলেছি তখন তো স্লোগান উঠেছে বিশ্ববিদ্যালয়ে, হো হো মাও মাও সিনে যাও ব্যাং খাও। এগুলো তো এই যে মানে আজকে বলছে তা না। সো এই বিতর্কটা খেয়াল করতে হবে। এই আমি একটু ইয়ে করি, নাহলে পিপল উইল বি কনফিউজ। এই বিতর্কটা নিয়েই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে প্রবেশ করেছি, একাকার হয়ে গেছে সবাই। এবং আজকে কিন্তু এখানে সবাই বলছে মুক্তিযুদ্ধের পরেও ছাত্রলীগের যখন সম্মেলন হচ্ছে, সম্মেলন দুটি একই দিনে, দুইটারই প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি শুধু একটা কথা বলে শেষ করি, ইট ওয়াজ নট পসিবল। উনি অনেক চেষ্টা করেছেন, উনি একই সাথে দুইটা ধারাকে রিপ্রেজেন্ট করতেন, কিন্তু 72-এ উনি একটি জায়গায় গেছেন, আরেকটি জায়গায় যান। রাইট। জনাব মনিরুদ্দিন খান বাদল, আমি খুব সংক্ষেপে একটি বিষয় আপনাকে জানতে চাইবো, যেহেতু আপনি স্লোগানের কথা বললেন, 1973 সালে আপনাদের রাজনৈতিক স্লোগান কি ছিল যখন আপনারা ভোট চাইতে যাচ্ছেন? 74 সালে আপনাদের একটি পত্রিকা ছিল গণকণ্ঠ, তার সম্পাদকীয়তেই বা সেই সময়কার সরকার সম্পর্কে আসলে কি ছাপা হতো, আপনি যদি এক লাইনে জবাব দিতেন। আমি আবারও বলছি, উই অপোজ দ্য গভর্নমেন্ট অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুথ এন্ড নেইল। আপনি এই কথা কি বের করবেন? আমি তো বলছি আপনাকে, তবে খেয়াল করতে হবে, আপনি কনফিউজ করবেন না। 73-এর নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনের রেজাল্ট, আপনি সেটার পরে 74 তো সেটার ফল আউট। তার মানে আপনার বক্তব্য পরিষ্কার। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি একটু অন্য বিষয় আপনাকে জানতে চাই যে একথা ঠিক যে জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা, বিএনপি প্রতিষ্ঠা, অনেকেই বলছেন, আপনি যে বইটির উদাহরণ দিচ্ছিলেন সেই বইটির মধ্যে এটির আভাস আছে যে অস্থির রাজনীতির সময়টা, এগুলি মূলত জাসদের আন্দোলন সংগ্রামের ফসল। জাসদের জন্য এই জন্য আপনারা কতটা কৃতজ্ঞ? আমি অন্য প্রশ্ন অন্যভাবে করতে চাই, যেই জাসদকে দায়ী করছেন আজকে বিএনপি নজরুল ইসলাম খান যে জাসদ বঙ্গবন্ধুর হত্যার জন্য দায়ী, সেই জাসদের লোকজনকে সেই সময় কেন কারাদণ্ড পেতে হলো, পালিয়ে থাকতে হলো, অনেকজনকে ফাঁসিও দিতে হলো? এটির কারণ কি, যদি বঙ্গবন্ধু হত্যার জন্য তারা দায়ী থাকেন? দেখুন, যে জায়গায় যে আলোচনায় যাই না কেন, মূল আলোচনা রেখে আমরা সবসময় জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে কিভাবে দোষারোপ করা যাবে ওই জায়গাটিতে গিয়ে আমরা শেষ পর্যন্ত ওই কেন্দ্রবিন্দুতে আমরা উপস্থিত হয়ে যাই। যেমন শাহজাহান ভাইও বললেন, বাদল ভাইও বললেন, যেখানে জিয়াউর রহমানও একজন অন্যতম রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেখানে জিয়াউর রহমানকে জামায়াতের রাজনীতি এস্টাবলিশ করবার দায়টা তার উপরে দিয়ে শাহজাহান ভাই কথা বলে ফেললেন। আবার বললেন যে খালেদা জিয়াও জামায়াতের সাথে, জামায়াতের ভেতরে ঢুকে গেছেন। যাকে দেখেন, জামায়াত একটা রাজনৈতিক দল না, বিএনপি স্বতন্ত্র বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনীতি তারা করে। যেমন ওনাদের সাথে জাসদের যে ঐক্যটা হয়েছে, জামায়াতের সাথেও বিএনপির হয়েছে, এগুলো সবই স্বল্পকালীন সময়ের নির্বাচনী ঐক্য ছাড়া আর কিছু নাই। আদর্শিক এখানে কোনো মিল নেই। এই যে কথাটা বললেন যে ওই সময়ে যে অস্থির রাজনীতিটা, ওই সময়কার অস্থির রাজনীতিটার জন্য জাসদ কতটুকু দায়ী, তার জন্য তদন্ত কমিটির চেয়ে বাদল ভাই যে কথাটা বললেন বা আপনিও বললেন যে ইতিহাসের কাছে ছেড়ে দেন, ইতিহাসের কাছে ছেড়ে দিলে দেখবেন যে এই অস্থির রাজনীতি, মহিউদ্দিন খানের যে বই, এভাবে আরো অনেক বই বের হবে যে স্বাধীনতার পরে জাসদের যে দায়িত্ব পালন করবার কথা ছিল সে দায়িত্ব পালন না করবার কারণে, আপনিও যেটা বললেন
যে বঙ্গবন্ধুকে হত্যার বা ওই সময়ে রাজনীতির অস্থিরতার একটা চরম অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। এটা আমি বলবো আজব ভাই, আমার প্রশ্নটি সরল কিন্তু আপনার যে প্রশ্নটা জি, আমার প্রশ্নটি আবার আমি করি, তাহলে আপনি সুবিধা হবে। নজরুল ইসলাম খান বলছেন যে জাসদ নেতাদের হত্যা বিচার চাইতে পারে বঙ্গবন্ধু হত্যার কারণে, কিন্তু আমরা দেখলাম জিয়াউর রহমান ক্ষমতায় আসার আগে পরে জাসদের নেতৃবৃন্দকে কারাদণ্ডে থাকতে হচ্ছে, জাসদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে পালিয়ে থাকতে হয়েছে, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে অনেককে। তার কারণটা কি? এটা তো জাসদের কাছে কৃতজ্ঞ থাকা দরকার ছিল। আপনি আরেকটা কথা বলছেন জাসদের কাছে, দেখুন জাসদের রাজনীতির ফসল জিয়াউর রহমান নন, জাসদের রাজনীতির ফসল বিএনপি নয়। জিয়াউর রহমানকে যখন ৩রা নভেম্বর কারাবন্দী করা হলো, ৭ই নভেম্বর ওই যে বাদল ভাই বলছেন সিপাহী জনতা, জিয়াউর রহমানকে যখন ৩রা নভেম্বর কারাবন্দী করা হলো, ৭ই নভেম্বর ওই যে বাদল ভাই বলছেন সিপাহী জনতার একটা বিপ্লবে, একটা অভ্যুত্থানে জিয়াউর রহমান বেরিয়ে আসেন। সেই জিয়াউর রহমান জাসদের প্রতি কেন কৃতজ্ঞ থাকবেন? কর্নেল তাহেরের প্রতি একটু কৃতজ্ঞ থাকা উচিত ছিল জিয়াউর রহমান। শুনেন, জিয়াউর রহমান, কর্নেল তাহের ওই আপনার সিপাহী জনতার অভ্যুত্থানে কর্নেল তাহেরের যে ভূমিকা, আর এরপরে কর্নেল তাহের পরে রাষ্ট্রবিরোধী যে ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত ছিল, সেই ষড়যন্ত্রের কারণে কর্নেল তাহের ফাঁসিতে ঝুলেছেন তখন সামরিক ট্রাইব্যুনালে। এখানে জিয়াউর রহমানের নিজের কিছু করণীয় ছিল না। আর আরেকটা সেনাপ্রধান ছিলেন, সেনাপ্রধান ছিলেন, কিন্তু সেনাপ্রধান কি আর ওই কোর্টের জাজ ছিলেন? আমার মনে হয় যে বাদল ভাই কি যেটা বলতে চাচ্ছেন, বাদল ভাই আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আজব ভাই, আমি বলে রাখি, সময় কম পেলাম। জি না, আজব ভাই আপনারা বলেন, আজব ভাই আবার বলেন। শব্দ চয়নে সতর্ক থাকতে হবে। আপনি কর্নেল তাহেরকে যখন রাষ্ট্রবিরোধী বলবেন, আপনার দেশের কোর্ট পরিষ্কারভাবে যাকে তার মার্জদা দিয়ে কুইটেট করেছে, আরেকজনকে ঠান্ডা মাথার খুনি বলেছে, আপনি এখানকার সুযোগ নিয়ে আপনি তাকে রাষ্ট্রবিরোধী বলবেন, আমার মনে হয় যে এটা বাঞ্ছনীয়, এটা বাঞ্ছনীয়। আমার মনে হয় যে আমাকে একটু আমি সবচেয়ে কম সময় পেয়েছি। ঠিক আছে, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আজম ভাই এসে আপনি আবার বলেন। কিন্তু সাজান ভাইও যেটা আহ্বান জানিয়েছেন যে আসলে আমরা শব্দ চয়নের সাথে একটু থাকি, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। আজকে বাংলাদেশে জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান, আপনি বলছিলেন যে আপনি শেষ করবেন যে কেন আসলে জাসদের নেতৃবৃন্দকেই জিয়াউর রহমানের আমলে ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড এবং দেশ পলারের মতো। না, এটা কিন্তু জিয়াউর রহমানের আমলে না, এটা শুরু হয়েছিল বঙ্গবন্ধুর আমলে। সেই সমস্ত মামলাগুলো ছিল, এবং যখন ৭ই নভেম্বরের পরে সরকার যখন চলছিল, সারা বাংলাদেশের অবস্থা যখন শান্ত ছিল, তখন জাসদ আবার দায়িত্ব জ্ঞানহীন কর্মসূচিগুলো আবার কন্টিনিউ করছিল। তখন ওই সময় নতুন করে কোনো মামলা হয়েছে বলে মনে হয়নি, আমার মনে নেই। তবে অনেক পুরনো মামলাই তারা সকলে সেই মামলার ধারাবাহিকতায় নতুন মামলাও হতে পারে, এটা আমার মনে নেই। তবে একটা কথা পরিষ্কার যে জাসদ আগেও যেমন বঙ্গবন্ধু হত্যার আগেও যেমন দেশকে চরমভাবে অস্থিতিশীল করেছিল, যেটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলছেন, এ কথা একেবারে অসত্য আমি বলবো না। তখন আমি নিজে সক্রিয় রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলাম। এর পরবর্তী সময়েও জাসদের কখনো, এখন যে জাসদ শততা বহুদা বিভক্ত খণ্ড খণ্ড জাসদের একাংশ হয়তো বাদল ভাইরাও রিপ্রেজেন্ট করেন, কিন্তু তখনকার জাসদের সেই ভূমিকা কখনোই দায়িত্বশীল আমরা দেখি নাই। অ্যাডভোকেট শাহজাহান খান, আমি একটু বলতে চাচ্ছিলাম যে আসলে একটা কথা আছে আমাদের দেশে যে ঘোলা পানিতে মাছ শিকার করা। জিয়াউর রহমান সাহেব ঘোলা পানিতে মাছ শিকার করছেন। ওনারা যেটা বলছেন না যে জাসদ অস্থিরতা সৃষ্টি করছে, জাসদ তো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ছিল, সেখানে কিছু অনুপ্রবেশকারীরা ঢুকে সেই গণতান্ত্রিক আন্দোলনকে ওনাদের মতোই, এই পেট্রোল বোমার মতোই ওই সময় একটা অস্থির রাজনীতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। বিএনপি এবার জামাত মিলে যেমন পেট্রোল বোমা মেরে বহু লোক হত্যা করেছে গণতন্ত্রের নামে, এই ধরনের একটা পরিস্থিতি তখন সৃষ্টি হয়েছিল বলেই কিন্তু আমরা অনেকেই কিন্তু তখন এই জাসদে, যেটা উনিও বললেন, সবাই বললেন, আমিও বলবো যে তখন কিন্তু অনেকেই আমরা চিন্তা করেছি যে এই জাসদ একটি গণতান্ত্রিক দল থাকবে না। তো তারপর আমি বলতে চাই, দেখেন বঙ্গবন্ধু ছাত্রলীগকে দিয়েই কিন্তু বিভিন্ন কাজগুলো করেছেন। যেমন আমার মনে হয় ওনারাও স্বীকার করবেন, এই যে জয় বাংলা বাহিনী, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা তখন স্বাধীনতার সময়,
বঙ্গবন্ধুর হাতে 32 নম্বরে কারা তুলে দিয়েছিল জাতীয় পতাকা? এই যে জাসদ যারা করেছিল তারা। মুক্তিযুদ্ধে আমরা এই যে মুজিব বাহিনী করলাম, তারা কারা? ইশতেহার মুক্তিযুদ্ধে যে মুজিব বাহিনী ছিল তার মধ্যে আমার জানা মতে 52 জনের যে ইন্সট্রাক্টর শেষ পর্যন্ত ছিল, তার মধ্যে বোধহয় 48 জনের মতো ছিল জাসদ। কিন্তু জনাব শাহজাহান খান, আমার হাতে বিচারপতি হাবিবুর রহমানের বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপঞ্জি বইটি আছে। এটির মধ্যে দেখা যায় যে 7ই নভেম্বরের ব্যাপারে কি হয়েছিল। 7ই নভেম্বরের 4টি লাইন আমি আপনাকে পড়ে শোনাই। সামরিক বাহিনীতে বিদ্রোহ, অন্যান্যের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল খন্দকার নাজমুল হুদা, লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার নিহত, মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানায় জাসদ। আমি কিন্তু এইটা, আপনি কিন্তু এই প্রেক্ষাপট এখনো আসেন নাই না। 7ই নভেম্বরের প্রেক্ষাপট ভিন্ন। আর বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কথা যদি বলেন, তাহলে যে কথাটা ওই যে বলতেছিলেন যখন আপনার ইয়ে ছিল অফ টাইম, আমি যে একটা বইতে পড়েছিলাম, জিয়াউর রহমান সাহেবের কাছে এই খুনিরা যখন গেল বঙ্গবন্ধুর হত্যার প্রস্তাব নিয়ে, তখন বলা হয়েছিল উই আর হাই অফিসিয়ালস, উই কুড নট ইনভলভ ইন ইট, ইফ ইউ ক্যান গো হেড। এই কথাটা তো ইয়ে তো বলছে, ওই যে আপনার কি ডালিম তার স্টেটমেন্টে বলছে। তাহলে কি এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? জিয়াউর রহমান সাহেব এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন, উনি উপপ্রধান। বঙ্গবন্ধুর এমন একটি ঘটনা ঘটলো, ওনার ভূমিকাটা কি ছিল? প্রধান ছিল শফিউল্লাহ সাহেব, ওনার ভূমিকাটা কি ছিল? তাহলে কি এইটা মনে করতে হবে আমাদের যে নবাব সিরাজউদ্দৌলাকে যখন হত্যা করে ব্রিটিশদের সঙ্গে মীর জাফর যেমন আতাত করেছিল, জিয়াউর রহমান এবং এরা বঙ্গবন্ধুকে হত্যার জন্য তেমনি করে মীর জাফরের ভূমিকাটা পালন করেছিল? আমার মনে হয় এটা অস্বীকার করা যাবে না। আর শেষ করি আমি যে কথাটা বলেছেন যে কি কর্নেল তাহের রাষ্ট্রবিরোধী, আমার প্রশ্নটি হলো কর্নেল তাহের রাষ্ট্রবিরোধী হলো কি করে? উনি তো মাত্র 7ই নভেম্বরের পরে 14 দিনের একটা রাষ্ট্রবিরোধী হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই সম্পর্কে যে হাইকোর্ট রায় দিয়েছে, যে পরিষ্কারভাবে হাইকোর্ট বলে দিয়েছে যে কর্নেল তাহেরের হত্যাকাণ্ড একটি ঠান্ডা মাথায় খুন। সুতরাং হাইকোর্টের রায়ের পরে কি আর একথা বলার কোনো অবকাশ থাকে? জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। আরেকটি হলো, শেষ কথাটা বলতে চাই, উনি আরেকটা কথা বলেছেন যে জামাতের সঙ্গে ওনাদের নির্বাচন ঐক্য, আদর্শের ঐক্য না। তাহলে আমার পত্রিকার ডেটটা মনে নাই, যদি জামাত একটা হরতাল ডাকছিল তখন বিএনপি বলছিল যে আমাদের নৈতিক সমর্থন আছে। নীতির সঙ্গে আদর্শের সঙ্গে যদি কারো সম্পর্ক না থাকে, সে কি তার নৈতিক সমর্থন দেয় নাকি? তাহলে একথা সুস্পষ্ট। এবং 3রা জুন 2006 তারিখে জামাত ইসলামের যে পল্টনে যে সম্মেলন হলো, রোকন সম্মেলন, সেখানে বিএনপি নেতারা কি বলেছিলেন সেই পত্রিকা খুঁজে দেখেন, ডেট বলে দিলাম। সেখানে বলেছিল যে জামাত এবং বিএনপি একই পরিবার। আমরা এটা বিরতি নিচ্ছি বাদল ভাই। বিরতির পর ফিরে এসে আমি যে প্রশ্নটি জনাব শাহজাহান খানকে করছিলাম সেই প্রশ্নটি আপনাকে করতে চাই যে মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রত্যাবর্তনকে জাসদ স্বাগত জানালো কেন? এবং আমি একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনাকে বলতে চাই যে আপনি যে জাসদের লোকজনকে বলছিলেন যে বঙ্গবন্ধুর সময় দায়িত্বহীনতা রাজনীতি করেছে, পরদায়িত্বহীনতা রাজনীতি করেছে, জাসদের 3 জন কেন্দ্রীয় নেতা আমরা দেখতে পাচ্ছি যে 25শে নভেম্বর দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে জনাব আব্দুল জলিল, আসম আব্দুর রব, কর্নেল আবু তাহের সহ 16 জনকে সেই মুহূর্তে সেই সময় গ্রেফতার করা হয়েছিল। আমরা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে জানতে চাইবো যে জাসদ কেন স্বাগত জানিয়েছিল মেজর জেনারেল জিয়াউর রহমানের প্রত্যাবর্তন। ফিরে আসলাম আজকের বাংলাদেশে। জনাব মঈনুদ্দিন খান বাদল, জেনারেল জিয়াউর রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানালো জাসদ। প্রথম কথা হলো এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এ কারণে করব না, দিস ইজ ইররিলেভেন্ট। আপনি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছেন, এখন আপনি প্রসঙ্গ অন্য জায়গায় চলে গেছেন। ওই প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা করবেন 7 নভেম্বর, তার প্রেক্ষাপট, তার আনুষঙ্গিক, তখন এটা ডিটেইলসে কথা বলবো। তার কারণ হলো এই ধরনের একটা টিভি শোতে আমি একটা সুইপিং কমেন্ট করলাম, তার কোনো অর্থ দাঁড়ায় না। আমি মনে করি তাহলে জাসদ কি করেছে সেটা ব্যাখ্যা করার আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। আমি খালি একটা কথা বলি, আমি যে কথাটা বলেছি সে কথাটা আবারও বলছি। এই যে প্রশ্ন আসলো জাসদ দায়িত্ব জ্ঞানহীন রাজনীতি করেছে, এটা আপনি তাহলে তদন্ত করেন কি কি দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছে। দায়িত্বশীল আচরণ অনেকে শিখাতে চাচ্ছেন। আপনি 1975-এ মানে যারা বিকৃত করেছে বাংলাদেশের ইতিহাস, তারা কি কি দায়িত্বশীল আচরণ করেছে। যেমন আপনাকে একটা ছোট জিনিস বলি, এখন তো সমগ্র জাতির কাছে এটা স্পষ্ট যে বঙ্গবন্ধু প্রায় 1-1.5 ঘন্টা বেঁচে ছিলেন
আক্রমণের প্রথম থেকে শেষ শেষ অবধি, মৃত্যু পর্যন্ত। উনি টেলিফোনও করেছেন সবাইকে। এখন আমি একটা কথা বলছি যে এটা তো একটা আর্মি অভ্যুত্থান না, কিছু দুষ্কৃতিকারী, কিছু বিপদগামী বেরিয়েছে, হ্যাঁ ট্যাঙ্ক নিয়ে বেরিয়েছে, পরে তো জানা গেছে ট্যাঙ্কের মধ্যে গোলাও ছিল না। এখন আপনাকে বলছি এই যে ট্যাঙ্ক নিয়ে বেরিয়েছে, আজকে যদি প্রশ্ন করি যে এটার নাম কি, এয়ারফোর্স ছিল, তো এয়ারফোর্সের সবসময় কিছু প্লেন স্ট্যান্ড বাই থাকে, তো 2টা ফাইটার তেজগাঁ থেকে বঙ্গবন্ধুর বাড়ি পর্যন্ত উড়ে আসতে 1 মিনিট সময় নেবে না, এবং 2টা ফাইটার এসে চক্কর মারতে থাকলে তার যে গর্জন, and he could say to the tank regiment যে খবরদার, আমি উপর থেকে ফায়ার। তার মানে আপনি বলছেন সেই সময় দায়িত্বশীল সামরিক কর্মকর্তাদেরও যে কি দায়িত্ব নিয়েছেন সেটা ব্যাখ্যা করেন। আমি শুধু একটু 30 সেকেন্ড আপনাকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে গণবাহিনী তৈরি করা, একজন দর্শক আমাদেরকে বললেন যে গণবাহিনী তৈরি করা কি সেই সময় আসলে সঠিক সিদ্ধান্ত ছিল, বা এটিকে হটকারী সিদ্ধান্ত বলা যায়? আবারও বলছি সেটি নিয়ে আপনি পৃথক আলোচনা করতে চান? না, পৃথক না, এটা তো রিলেভেন্ট। জি, এটার উত্তরে বলছি, জাসদ গণবাহিনী করেছে, জাসদ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিপ্লব করতে চেয়েছে, আমরা বিপ্লব করতে পারিনি। সুতরাং আই এম নট এ কাওয়ার্ড হু উইল সে না আমরা গণবাহিনী করিনি। রাইট, মানে দায়িত্বশীল আচরণ সম্পর্কে এরকম আপনার মন্তব্য। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি বলতে চাইছিলেন, আমি শুধু প্রশ্নটি এরকম করতে চাই যে মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না, বঙ্গবন্ধু হত্যার সময় বিএনপি ছিল না, তবু যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, জাতীয় শোক দিবসে নীরব ভূমিকায় বিএনপি। বর্তমান আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক পক্ষ হতে গিয়ে এসব ক্ষেত্রে আপনাদের বিরোধী থাকাটা কতটা জরুরি? আপনি যদি 2 মিনিট আপনার কথা শেষ করেন আমরা আমি চেষ্টা করব সংক্ষিপ্ত ভাবেই। এই যে বলা হয় যে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত, এখন শাহজাহান ভাইও একটু বলার চেষ্টা করলেন, এখন পর্যন্ত একটা প্রমাণ সাক্ষ্য আজ পর্যন্ত বলতে পারেনি যে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত। আর আরেকটা কথা, এই যে বাদল ভাই বললেন যে বঙ্গবন্ধু আরো 1-1.5 ঘন্টা বেঁচে ছিলেন, অনেককে ফোন করেছিলেন, এটা পত্রপত্রিকায় এসছে যে জেনারেল শফিউল্লাহ সহ আওয়ামী লীগের অনেক নেতাকে ফোন করেছেন, কিন্তু একটা পত্রিকায় আসেনি যে জিয়াউর রহমানকে ফোন করেছিলেন। জিয়াউর রহমান ছিলেন ডেপুটি, যখন চিফ কোনো অর্ডার না দেবেন ডেপুটির কিছু করার নেই। এখানে জিয়াউর রহমান এই প্রেক্ষাপটে কোনো পার্টি না, অযথা তাকে বিএনপিকে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করবার জন্য অযথা তাকে ডেকে আনা হয়। আমি শুধু এই কারণে একটা কথা বলতে চাই, আমি যে ব্যারিস্টার মওদুদ আহমেদের যে বই আছে, একাধিক বই আছে, সেটার মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলছেন যে 5 বছর বঙ্গবন্ধু হত্যার আসলে বিচার আপিল বিভাগে করা যায়নি, কারণ তিনি আসলে বিচার করতে পারেননি। আইনমন্ত্রী হিসেবে এটা তার সবচেয়ে বড় ব্যর্থতা, তবে এই ব্যর্থতার দায় তিনি অন্যজনের উপরে চাপিয়েছেন। এটি কেন আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে বিএনপিকে দেখি না, বঙ্গবন্ধু হত্যা দিবসটিও পালন করতে দেখি না? এটার জবাব উনি দেবেন, এটার জবাব আমার জানা নেই, উনারই জানা আছে, উনি দেবেন। আর বাদল ভাই যেটা বললেন যে কোর্ট বলছে যে জিয়াউর রহমান ঠান্ডা মাথার খুনি, আমি বলবো একজন আইনজীবী হিসেবে আইনের ভাষায় যে আমরা বা জিয়াউর রহমান ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে, এটা আইনের ভাষা, এখানে কন্টেম্প্ট হবে না, কারণ আমি আইনের ভাষায় কথা বলছি। জিয়াউর রহমান স্পষ্টতই ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে, আর কোনো মন্তব্য নেই। আর বিএনপি জামায়াত একই পরিবার, দেখুন একটা জায়গায় একটা বক্তব্য রাখলে মানুষ সৌজন্যতার খাতিরে অনেক কথা বলে, আওয়ামী লীগের কাউন্সিলেও বিএনপি কে দাওয়াত করা হয়, সৌজন্যতার খাতিরে কথা বলে, বিএনপির কাউন্সিলেও আওয়ামী লীগকে দাওয়াত করা হয়, তারা গিয়ে ওই রাজনৈতিক সৌজন্যতা, এটা রাজনৈতিক সৌজন্যতা ছাড়া যে আর কিছু নেই, এটা উনিও বুঝেন, এটা বাংলাদেশের মানুষও বুঝেন। আর একটি কথা বলবো যে জাসদের এই দায়িত্বহীন রাজনীতির কারণেই জাসদ বহুদা বিভক্ত হয়েছে, টুকরো টুকরো হয়েছে, এবং জাসদ আজকে না, শুধু জাসদ আগামী দিনেও ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে যে স্বাধীনতা উত্তর একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে যদি তারা দেশে ভূমিকা পালন করতে পারত, তাহলে হয়তো 75-এর 15ই আগস্ট যারা এই ঘটনা ঘটিয়েছে আমাদের একদমই সময় নেই। বাদল ভাই একটি কথা বলবেন, তাহলে আমরা শাহজাহান ভাইকে একটি কথা শুনতে পারবো আর কি। আপনি একটি কথা, জি, মানে জাসদকে দায়িত্ব জ্ঞানের মানে শিক্ষা নিতে হচ্ছে যারা 15ই আগস্ট খুব দায়িত্বশীল আচরণ করেছেন এবং 21শে আগস্ট 11টা গ্রেনেড মেরে আরো দায়িত্বশীল আচরণ করেছেন। আমরা টেলিভিশনে যা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তথ্যমন্ত্রীকে বলছেন যে আমাদের গণতন্ত্রের শিক্ষা এখন জাসদ থেকে নিতে হচ্ছে, সেটাই খুব 40 সেকেন্ড। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে
অ্যাডভোকেট সাহেব বললেন বঙ্গবন্ধুর হত্যায় জিয়া জড়িত, এর কোনো প্রমাণ নেই। কিন্তু আমি বলতে চাই শুধু প্রমাণ হলো একটা, সেটা হলো ডালিম এবং রশিদের যে স্টেটমেন্ট এখনো আমরা শুনতে পাই, সেটাই প্রমাণ করে যে সেখানেও কিন্তু জিয়াউর রহমান ওইটাই প্রমাণ এই করে যে উনি হত্যার কিছু সঙ্গে জানতেন জড়িত। না। এখন আমি যদি শাহজাহান ভাই, আপনাদের ওখানেও কিন্তু অনুরোধ ওইটাই করতে প্রমাণ চাই, করে। সেটা হলো যে আমাদের প্রত্যেকেরই রাজনীতি করা উচিত জনগণের উপর আস্থা রেখে, এবং জনগণের জন্য যদি রাজনীতি হয় জনগণের আস্থা রাখতেই হবে। আর বঙ্গবন্ধু তাই করেছিলেন বলেই কিন্তু দেশ স্বাধীন করতে পেরেছে। আমরাও আশা করবো আর যে ওনারা যেহেতু জনগণের উপর আস্থা না রেখে পেট্রোল বোমার গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, ওনারা কিন্তু বিতাড়িত হয়েছে। আমরা আশা করবো যে আওয়ামী লীগের সবাই নেতৃত্বাধীন সরকারও পেট্রোল বোমা আওয়ামী লীগের নেতৃত্বাধীন আমরা ছাড়ি সরকার নাই, আসলে আমাদের দায়িত্বশীল, সেটা ম্যাডাম বঙ্গবন্ধুর খালেদা জিয়া রাজনীতি বলে এবং দিয়েছেন। আদর্শকে আওয়ামী লীগও ভালোভাবে স্পষ্ট অনুসরণ করবে, করে। এটা আমরা চাইবো। যেন শাহজাহান খান, জনাব মঈনুদ্দিন খান বাদল, জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।